দর্শক স্বাগত উইলা স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি তাপস জুবাইর। চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার বাংলাদেশের মিশন অস্ট্রেলিয়া। টাইগারদের জন্য অনেকটাই ডু অর ডাই ম্যাচ। এটি প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন খেলতে পারে মাশরাফির দল, তা নিয়েই আজকের উইলা স্পোর্টস। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত ও হান্নান সরকার। স্বাগত উইলা স্পোর্টসে। ধন্যবাদ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ডু অর ডাই ম্যাচ কেমন মনে হয়, বাংলাদেশ কেমন করতে পারে? প্রথমত বলবো যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক, তিনটা সাইডে ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সব যাতে ভালো খেলে সেটা হবে বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। যদি তিন সাইডে ভালো খেলতে পারে অস্ট্রেলিয়া হচ্ছে, তাহলে অবশ্যই চান্সেস থাকবে বাংলাদেশের ভালো একটা রেজাল্ট দেওয়ার। হান্নান ভাই, আপনার কাছে কি মনে হয়, প্রথম ম্যাচে এত রান করার পরও এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ, আসলে একটা ডেথ গ্রুপে পড়ে যাওয়া একটা দল বাংলাদেশ, কেমন করতে পারে বাংলাদেশ? ভালো করবে এটা আশা করি, কারণ আমরা কিন্তু ভালো করছি এবং লাস্ট ম্যাচেও ভালো করেছি। ইংল্যান্ডের সঙ্গে কিন্তু আমরা খারাপ ক্রিকেট খেলিনি। অনেক সময় আছে, আমরা আলোচনা করবো আরও ডিটেলে, বাট আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলছি, ইংল্যান্ডের সঙ্গে ভালো খেলেছি। ইংল্যান্ড আমাদের চেয়েও ভালো খেলেছে ওই দিন, স্পেশালি তারা ব্যাটিং এক্সট্রাঅর্ডিনারি খেলে ম্যাচ জিতেছে। সো আমরা আশা করতেই পারি ভালো খেলবে, এবং আমাদের টিম কম্বিনেশন বা আমাদের টিমের স্ট্রেংথ, পারফরমেন্স সব কিছু মিলে কিন্তু আমরা আশা করতেই পারি ভালো খেলবে। সো আজকের ম্যাচটা খুবই এক্সাইটেড, আমরা আশা করি যে ভালো একটা ম্যাচ দেখব। আমরা কি ম্যাচ প্রিভিউটা দেখে একবার আবার আলোচনায় ফিরি? সেটা মনে হয় ভালো হবে। দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফির বাঁচা মরার ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শেষ চারে যেতে এই ম্যাচের জয়ের বিকল্প নেই কোনো। দীর্ঘ 6 বছর পর ওয়ানডেতে অজিদের বিপক্ষে লড়তে যাচ্ছে মাশরাফিরা। 50 ওভারের খেলায় একটিমাত্র জয় ছাড়া আর কখনোই ক্যাঙ্গারুদের হারাতে পারেনি টাইগাররা। লন্ডনের ক্যানিংটন ওভালে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। নাজমুস সাকিবের প্রতিবেদনটি দেখে নেব। ক্রিকেটের অন্য সব পরাশক্তিদের যেভাবে হারায় বাংলাদেশ, ঠিক ব্যতিক্রম র্যাঙ্কিংয়ের 2 নম্বর দল অস্ট্রেলিয়ার বেলায়। অজিদের সঙ্গে পেরে ওঠার কঠিন সমীকরণ কখনোই টপকাতে পারেনি উদীয়মান বাংলাদেশ। বড় দলের তকমা বহন করে চলা অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগও তেমনটা হয় না। মনে পড়ে 2005-এর এই জুন মাসেই কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আশরাফুল শতকে অজিদের মাটিতে নামিয়েছিল টাইগাররা। সারা বিশ্বকে দেখিয়েছিল আমরাও পারি। আজকের বাংলাদেশি স্কোয়াডে সেই ঐতিহাসিক জয়ের সাক্ষী মাশরাফি বিন মর্তুজা। মাস বদলায়নি, বছরের হিসেব নিকেশ পেরিয়ে ভেন্যু বদলে কেনিংটন ওভালে আরও একবার অস্ট্রেলিয়া বধ কাব্য রচিত হতে পারে টাইগার স্কোয়াডের ঐকান্তিক প্রচেষ্টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির জার্নিটা শুরু হয় দাপটের সাথে, কিন্তু পঞ্চম বোলারের আক্ষেপ, সাকিব মুস্তাফিজের নিষ্প্রভ পারফরমেন্স, 300 রান করেও ইংল্যান্ডের সঙ্গে জিততে না পারা। এ ম্যাচেও অবশ্যই বের হবার চেষ্টা থাকবে সবার মাঝে। জয় নামক মধুর শব্দ আদায় করতে হলে খেলতে হবে ভুল না করে। অস্ট্রেলিয়া ক্লাস বিবেচনায় ফেভারিট চ্যাম্পিয়ন্স ট্রফিতে। নিউজিল্যান্ড ম্যাচটায় বৃষ্টির বাগড়ায় পয়েন্ট ভাগাভাগি, তাই আসন্ন 2 ম্যাচে জয় লাগবেই সবার। সেই লক্ষ্যে বাংলাদেশের মুখোমুখি হবে অজিরা। পরিসংখ্যানে টাইগারদের কাছে নত হবার রেকর্ডে মরিচিকা পড়েছে, তবে বাংলাদেশ জিতলেই এক যুগ পর আবারও পুরনো ক্ষতটা মাথা চাড়া দেবে। বাংলাদেশ সামর্থ্যবান দলে পরিণত হয়েছে বেশ কয়েক বছরে, তাই লড়াইটা মাঠে হবে। মনে রাখবেন, 2 দলই জেতার জন্য খেলতে নামবে। Play really good innings. Yes, Cardiff is 12 years back it was happening, and obviously tomorrow is the new day, and it was been a good memory for us, and obviously one of the best team we are going to play. We are confident enough to play against them, and we'll try our level best. নাজমুস সাকিব, নিউজ 24। দেখছিলাম বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের প্রিভিউটি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আমরা ওনার কাছ থেকে শুনতে চাই ম্যাচের বাংলাদেশের কিছু সম্ভাবনা নিয়ে। আমাদের অতিথিরাও ওনাকে হয়তো 1-2টা প্রশ্ন করবেন, কেউ যদি প্রশ্ন রাখতে চান। নানু ভাই, আপনাকে স্বাগত উইলা স্পোর্টসে। বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন আপনি অস্ট্রেলিয়া ম্যাচে? অবশ্যই এক্ষেত্রে এই ম্যাচটা তো আমাদের ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি সেমিফাইনাল খেলতে হয় এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। তো আমি মনে করি যে এটা এখানে অল আউট ছাড়া তো আর কোনো উপায় নেই। তো আমার মনে হয় আমাদের প্লেয়াররা যথেষ্ট কনফিডেন্ট আছে, এবং আমি হোপফুল যে আমরা একটা ভালো রেজাল্টের আশা করছি। নানু ভাই, আমাদের সঙ্গে হাসিবুল হোসেন শান্ত এবং হান্নান সরকার আছেন, ওনাদের কাছ থেকে আপনি 1-2টা প্রশ্ন নিতে পারেন। নানু ভাই। ওয়ালাইকুম আসসালাম। শান্ত, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। নানু উইকেট কেমন ওই জায়গায় আজকে? হ্যাঁ,
আজকে তো এমনি প্রেডিক্ট করা ডিফিকাল্ট, কারণ আইসিসি যেভাবে উইকেট প্রিপেয়ার করেছে ওখানে তো একদম ফ্ল্যাট ট্র্যাক, এবং যতটুকু আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে জেনেছি যে একদম ফ্ল্যাট উইকেট, যেটা আগের ম্যাচগুলি আমরা দেখছি। তো এই উইকেটে যদি 350-র কাছাকাছি রান করতে না পারে তাহলে ভেরি ডিফিকাল্ট প্লেয়ার এটাকে ডিফেন্ড করা। তো আমার মনে হয় যে ব্যাটসম্যানদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে, বোলারদেরও অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। তো ওভারঅল আমার মনে হয় যে যেহেতু আজকে ওখানকার ডে নাইট ম্যাচ বলছে, কিন্তু এটা ডে ম্যাচই অলমোস্ট, তো ওখানে 7টার পরে ওয়েদার অনেক ঠান্ডা হয়ে যায়। তো সেই হিসাবে একটা ওখানে ফিল্ডারদের এবং বোলারদের অনেক কিছু করার আছে, এবং টসটা ভেরি ভাইটাল, যে আগে ব্যাটিং করবে ওর একটা অ্যাডভান্টেজ থাকে। হান্নান ভাই, আপনি যদি নানু ভাই আসসালামু আলাইকুম। নানু ভাই, হান্নান নানু ভাই, ওয়েদার, এই তো আছি নানু ভাই, ভালো। নানু ভাই, ওয়েদার রিপোর্টে কোনো আপডেট জানেন? মানে গত এই ওভালে ম্যাচে যদিও বৃষ্টি হয়নি, বাট ওই ম্যাচগুলোতে বৃষ্টি ছিল। ইংলিশ ওয়েদারের আপডেটটা তো বলা খুব মুশকিল, কঠিন। হ্যাঁ, এমন একটা ওয়েদার যেখানে ঠিক ডিফিকাল্ট, তারপরে বৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে হবে। তো আমার মনে হয় যেহেতু সন্ধ্যার পরে ওখানে গড়াবে ম্যাচটা রাত 8 প্রায় ওখানকার টাইম রাত 10টা পর্যন্ত, তো সেই হিসাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো ওটা হোপফুল যে টসটা ভেরি ভাইটাল, আগে ব্যাটিং করতে পারলে অ্যাডভান্টেজটা পাওয়া। নানু ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরাও আশা করি টসে বাংলাদেশ জিতবে এবং ওইখানকার যে কন্ডিশন সেটাতে বাংলাদেশ খাপ খাইয়ে এই ম্যাচটাতে হয়তো কিছু একটা করে দেখাবে, এই প্রত্যাশা রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ উইলা স্পোর্টসে যোগ দেওয়ার জন্য। শুনছিলাম নানু ভাইয়ের কথা। 6 বছর পর অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে ম্যাচ, এটা একটা আসলে বড় একটা হয় যে 4 বছর পর পর একটা বিশ্বকাপ আসে, আমরা 6 বছর পর তাদের সাথে ওয়ানডে খেলছি। এখানে বাংলাদেশে কিছু করে দেখানোর আছে আসলে। সত্যি কথা বলতে কি, 6 বছর আগের টিম আর এখনকার টিম কিন্তু অনেক চেঞ্জ। তো বাংলাদেশ যদি নানু ভাই যেটা বললো যে উইকেট যে অবস্থা আছে, যদি টসে যদি ব্যাটিং করে আর যদি 350 বা 340 রান না করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য টাফ হবে ম্যাচটা জিতা। আর যদি 300-350-350-350-র মতন রান করতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশের যে বোলিং অ্যাটাক এবং বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সেটা অবশ্যই অস্ট্রেলিয়াকে হারাতে পারবে। বাট তার আগে আমাদেরকে দেখতে হবে যে আমরা টসে কী করি, আমরা কেমন ব্যাটিং করি, আমাদের যে একটা পার্টনারশিপ দরকার। যেমন লাস্ট ম্যাচে বাংলাদেশে যেটা হয়েছে যে তামিম এবং মুশফিক পরপর আউট হয়ে গিয়েছে। একজন যদি পুরো 50 ওভার ক্যারি করতো, তাহলে কিন্তু আমাদের রানটা হয়তো বা আরও 20-25 বা 30 রান হতো। সেই জায়গায় কিন্তু অনেক ডিফারেন্স দেখা যেত যে ইংল্যান্ডের সাথে বাংলাদেশে, ওইখানে চান্সেসও থাকতো জিতার। এই ধরনের ভুলগুলি আসলে আমাদের করা যাবে না এই বড় বড় ম্যাচগুলোতে। সো এই যে ক্যারি করবে সে পুরোটা ক্যারি করে নিয়ে যে খেলাটা শেষ করে আসবে, তাহলে কি রানের সংখ্যাটাও বাড়ে, টিমের বোলিং যারা করবে তাদের কনফিডেন্সটা তখন লেভেল হাই থাকে। রাইট। 6 বছর পর ম্যাচ, আসলে ক্রিকেটীয় দেশই আছে ধরতে গেলে এরকম 10টা 11টা, সেখানে একটা দলের বিপক্ষে 6 বছর পর ম্যাচ খেলা, বাংলাদেশের তো কিছু করে দেখানোর পরিকল্পনা থাকা উচিত। আপনার কি মনে হয়? না, আসলে কিছু করে দেখা কি, আমরা কিন্তু এক্সট্রা কিছু করার চেষ্টা করবো না। শান্ত ভাই যেটা বললো যে 6 বছরের বাংলাদেশ, আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ কিন্তু অনেক চেঞ্জ, এবং এই 6 বছরে আমরা কতটা উত্থান হয়েছে সেটা আমরা জানি। 10-এর একসময় 10-এ ছিলাম, 6 বছর আগে 10-এ ছিলাম, সেখান থেকে এখন 6-এ। সো সেটাতে এই রেজাল্টই বলে দিচ্ছে আমরা কোথায় এসেছি, এবং এখন আমরা যে পারফরমেন্স করছি, এখন হয়তো নেক্সট অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলার জন্য 6 বছর আমাদের অপেক্ষা করতে হবে না, বিকজ এই পারফরমেন্সই বলে দিবে। অবশ্যই অন্যান্য টিমগুলো এখন আমাদের সঙ্গে খেলতে ইন্টারেস্ট শো করবে। সো আমাদের আজকের ম্যাচে ওই যে 6 বছর পরে খেলা, এক্সট্রা কিছু করতে হবে, 12 বছর আগে উইন করেছিলাম, এই বিষয়গুলো আসলে বিবেচ্য না। কারণ আমরা বাংলাদেশ টিম এখন কিন্তু বর্তমান ক্রিকেট নিয়ে অনেক বেশি কনসার্ন। আমরা বর্তমানে 2015 পর থেকে শুধু বাংলাদেশ টিমের পারফরমেন্সই কাউন্ট করছি, এবং এই 15 পর থেকে যে টিমগুলোর সঙ্গে আমরা খেলছি বা পারফরমেন্স করে যাচ্ছি, সেখানে আমরা নিজেদেরকে আলাদা অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সো আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচ ওই 6 বছর বা 12 বছর আগের উইন, এই বিষয়গুলো খুব বেশি বিবেচনা, আমাদের পারফরমেন্স বিষয়গুলোই বেশি ফোকাস, যেটা শান্ত অলরেডি কভার করেছে যে ব্যাটিংয়ে বেশ কিছু বিষয় ছিল। তারপর নানু অলরেডি মেনশন করলো টসে জিতে ব্যাটিং করে, কারণ ব্যাটিংয়ের এখানে একটা বিষয় রয়েছে, আজকে খেলা কিন্তু অন্য দিনের চেয়ে 3 ঘন্টা পরে শুরু হচ্ছে। এই 3 ঘন্টায় আপনি দেখবেন, আমরা গত 3টা ম্যাচ দেখেছি যেখানে কিন্তু খেলা শুরু হয়েছে 3 ঘন্টা আগে, যখন আর্লি মর্নিং এ ফার্স্ট 10 ওভার্স বলাররা কিছুটা অ্যাডভান্টেজ পেত, যেটা আমরা বাংলাদেশের ম্যাচে দেখেছি। প্রথম 10 ওভারে কিন্তু কম রান হয়েছে, সাউথ আফ্রিকার প্রথম 10 ওভারে 32 রান করেছিল, আমলা ডিগফের মতো ব্যাটসম্যান। গতকালকেও কিন্তু ইন্ডিয়া কিন্তু প্রথম দিকে বেশি রান করেনি। দ্যাট মিনস যখন শুরুতে ম্যাচটা ফার্স্ট ইনিংস ব্যাটিং করে যারা, ফার্স্ট 10 ওভার্স একটু স্ট্রাগল করতে হয়, বাট আজকের ম্যাচটা কিন্তু ডিফারেন্ট, 3 ঘন্টা পরে শুরু হচ্ছে। আর্লি মর্নিং এর যে ওয়েদার বা উইকেটের কন্ডিশন, তার থেকে কিন্তু 3 ঘন্টা পরে শুরু হচ্ছে। সো প্রথমের যে
অ্যাডভান্টেজটা সেটা হয়তো বলাররা আজকে ওইরকমভাবে নাও পেতে পারে, এবং এই কারণে টসে জিতে ব্যাটিং করার একটা সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। এবং পাশাপাশি যেহেতু ডে নাইট ম্যাচ বলছে, বাট আসলে কিন্তু ডে নাইট ম্যাচ হচ্ছে না, বিকজ রাত হয় 9টা 9:30 পরে। সো বাট সেকেন্ড হাফে যেটা হয় ওইখানে কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা এখনো আর্লি সামার, সো ওই সময়টা কিন্তু একটু ঠান্ডা পড়া শুরু হয়। সেই সব কিছু বিবেচনায় টসটা একটা ইম্পর্টেন্ট একটা অ্যাকশন থাকবে, এখানে রিঅ্যাকশন থাকবে। সো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো সবকিছু বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে। রাইট। শান্ত ভাই, যেটা নানু ভাই বলছিলেন ওয়েদারের ব্যাপারটা, আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে যেটা হচ্ছে কেনিংটন ওভালে 3টায়, ওখানকার সময় 3টায় 1 ঘন্টার একটা বৃষ্টিপাতের একটা চান্স রয়েছে, ওখানে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা, প্রবল সম্ভাবনা আছে, এবং রাতে 8টা 9টা ওই সময়টাতে আবারও বৃষ্টির সম্ভাবনা আছে। তো দুইটা সেশনে বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে হচ্ছে ওখানকার ওয়েদার থাকবে 13-14 ডিগ্রি সেলসিয়াস, ফিল হবে এটা 11-12 ডিগ্রি সেলসিয়াসের মতো, আমাদের বাংলাদেশের শীতকালের মতো। আসলে চ্যালেঞ্জিং হবে কিনা। সত্যি কথা বলতে কি, আপনার এখন আইসিসি যে ধরনের উইকেট তৈরি করে সেখানে আসলে ওয়েদারটা যেভাবে ইউটিলাইজ হওয়ার কথা সেভাবে হচ্ছে না, কিন্তু একদমই কিন্তু বল ওইভাবে সুইং করছে না, হালকা হয়তো বা বাউন্স নিচ্ছে। বাট আপনি দেখেন রান যদি দেখেন তাহলে ওয়েদার কিন্তু প্রায় সেমই থাকে প্রতিটা খেলায়, ওয়েদার বৃষ্টি আসতেছে, ঠান্ডা থাকে, বাট 300+ রান হচ্ছে। সো আমার মনে হয় যে এই জিনিসটা যারা খেলছেন মাথায় না নেওয়া উচিত। আর ইংল্যান্ডের ওয়েদার আসলে কখনো প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওয়েদারে বৃষ্টি আসতে পারে, ওয়েদারের কাছে কিছু করার নাই। আমাদের যখন যে সুযোগটা আসবে সেটা আসলে কাজে লাগাতে হবে। এখন বৃষ্টির জন্য যদি আমরা আগে থেকেই চিন্তা করি যে আমাদের বৃষ্টি আসতে পারে, আমরা এই প্ল্যানে খেলবো, তাহলে আসলে মেন্টালি আমরা পিছিয়ে যাব, সত্যি কথা বলতে। রাইট। হানান ভাই, আমরা যদি আগে ব্যাট করি, অস্ট্রেলিয়ান বোলারদেরকে যারা আছেন, স্টার্ক হেজেলউড, আরো যারা অ্যাডাম জাম্পাকেও তারা নিতে পারে আজকে, সেক্ষেত্রে বাংলাদেশকে কি অনেক বেশি শর্ট বল দিয়ে তারা কাবু করতে চাইবে, না লেগ স্পিন দিয়ে কাবু করতে চাইবে? তাদের বাংলাদেশ লেগ স্পিনে কিছুটা দুর্বল এবং শর্ট বলে তো অবশ্যই দুর্বল। না, অবশ্যই আমার মনে হয় যে একটু শান্তভাইয়ের সঙ্গে অ্যাড করি, যেটা আপনি বলছিলেন যে বৃষ্টির যে ব্যাপারটা, এখানে অনেকগুলো বিষয় জড়িত। মানে বৃষ্টির ব্যাপারগুলো চিন্তা করে টসে জিতে যে ব্যাটিং করার সিদ্ধান্ত, এটা কিন্তু বৃষ্টিতেও হেল্প করে। কিভাবে? যারা সেকেন্ড ইনিংসে ব্যাট করে তারা কিন্তু ডিএল যে নিয়মটা রয়েছে, সেই ডিএল কিন্তু সবসময় সেকেন্ড ইনিংস ব্যাটিং যারা করে তারা ডিসঅ্যাডভান্টেজে চলে যায়, বিকজ এটার নিয়মটা হলো প্রথমে যারা 50 ওভার ব্যাটিং করে তাদের সবচেয়ে কম রান যে ওভারগুলোতে হয়েছে সেই ওভারগুলো কাটা হয়। ফর এক্সাম্পল, আমরা যদি 50 ওভারে খেলা হয়, 45 ওভারের সেকেন্ড ইনিংস যদি ব্যাটিংয়ে পায় 5 ওভার, যেই 5 ওভার সবচেয়ে কম রান হয়েছে সেখানে মেডেন ওভারও থাকতে পারে, ওই ওভারগুলো কাটা হয়। দ্যাট মিনস ম্যাক্সিমাম রানের ওভারগুলো কিন্তু পরের ইনিংসে থেকে যাচ্ছে। এই জন্য ডিএল এ যারা পরে ব্যাটিং করে তারা কিন্তু সেই জায়গাটায় সবসময় দেখবেন রিকোয়ার্ড রান রেট বেড়ে যায়। সো এই জায়গায় কিন্তু ওই বৃষ্টির ব্যাপারটা যদি থাকে সেটা একটু ডিসঅ্যাডভান্টেজের ব্যাপার থেকে যাচ্ছে, যারা আগে ব্যাটিং করে এই জিনিসটা পড়েছিল। সো ফার্স্টে যারা ব্যাটিং করবে তারা এই অ্যাডভান্টেজটা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, যেহেতু আজকে ওয়েদার ফোরকাস্টেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তারপর আসছি বোলিং এর, আপনি যেটা বললেন, আসলে অস্ট্রেলিয়া স্বাভাবিকভাবে আমরা একটু শর্ট অফ লেন্থ বলে একটু দুর্বলতা আমাদের আছে, এটা আমরা নির্দ্বিধায় স্বীকার করি। যদি আমাদের তামিম বা সৌম্য যারা একটু শর্ট বলে ভালো খেলে তারা যদি ইনিশিয়ালি সার্ভাইভ করে ফেলতে পারে তাহলে হয়তো সেই বাধাটা কমে আসবে। আমাদের বাকিরাও খারাপ খেলে সেটা বলবো না, মুশফিকের হাইটের জন্য একটু ডিসঅ্যাডভান্টেজ পায় সবসময় এই বাউন্সি ট্র্যাকে। বাট আমার মনে হয় যে শর্ট অফ লেন্থেও ভালো খেলছে। আমরা কিন্তু ইংল্যান্ডের সঙ্গে ভালো খেলেছি, আয়ারল্যান্ডে যে বাউন্সি ট্র্যাকে খেলেছি এর চেয়েও অনেক বাউন্স বেশি ছিল, মুভমেন্ট ছিল, সেখানেও ভালো খেলেছি। সো ওই জায়গাটা অ্যাডজাস্ট করতে পারবো আমার ধারণা। আর জাম্পার যে বিষয়টি বলছেন, জাম্পার কিন্তু ভালো লেগ স্পিনার, বাট তার একটা বাজে গুণ হলো লেগ স্পিনার হলো, ভালো লেগ স্পিনার হলো শর্ট বল কিন্তু করে প্রায় সময়, যেটা গতকালকে কিন্তু আমরা দেখেছি লেগ স্পিনাররা যখন একটু শর্ট বল করে সেটাকে কাজে লাগাতে পারলে কিন্তু ব্যাটসম্যানরা অনেক উপরের দিকে চলে যায়। সেই জায়গাটা আমাদের একটু ফোকাস করতে হবে। যদি ভালো বল করে সেটাকে রেসপেক্ট করবো, বাট যদি বাজে বল পাই সেটাকে অবশ্যই পানিশ করে সেই অ্যাডভান্টেজটা নিতে হবে। আমি জানি না জাম্পাকে খেলাবে কিনা বাংলাদেশের এগেইনস্টে, আমার ধারণা গত টিম কম্বিনেশনও খেলাতে পারে, যদিও গতদিন অস্ট্রেলিয়া খুব একটা ভালো বল করেনি নিউজিল্যান্ডের সঙ্গে। পরের দিকে প্রথমে স্পেশালি তো শুরুতে একদম বাজে বল করেছে, পরের দিকে খুব ভালো বোলিং করেছিল হেজেলউড, স্পেশালি পরের দিকে খুব ভালো কামব্যাক করেছে, 6টি উইকেটও নিয়েছে। বাট আমাদের ব্যাটিং ওই প্ল্যানটা থাকবে যে আসলে বাজে বলটাকে কাজে লাগাবো, আর বাউন্স দিয়ে আমার মনে হয় যে খুব বেশি কাবু করতে পারবে না, বিকজ আমরা অনেকদিন যাবত ওই কন্ডিশনে খেলছি, ওই বাউন্সে খেলে আসছি। সো আমাদের ব্যাটসম্যানরা সেই কনফিডেন্সটা অলরেডি পেয়ে গিয়েছে। শান্ত ভাই, যদি তারা কামিন্স, হেজেলউড, স্টার্ক দুর্দান্ত বল করে থাকে, তাদের কিছু সুইংও আছে, তারা স্লোয়ারে বেশ কার্যকর এবং খুব দ্রুত গতিতেও বল করতে পারেন তারা, বাংলাদেশ ওপেনিং এবং যারা টপ অর্ডারে ব্যাট করবে তাদের জন্য কতটুকু চ্যালেঞ্জ হতে পারে অস্ট্রেলিয়ান বোলারটা? টাফ টাইম যাবে বাংলাদেশের জন্য। সত্যি কথা বলতে ব্যাটসম্যানদের কিন্তু অনেক মানে ধৈর্য নিয়ে খেলতে হবে।
একটা পার্টনারশিপ যদি আর্লি না করতে পারি আমরা, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ানরা আমাদের পেয়ে বসবে। এবং সত্যি কথা বলতে ওদের যে পেস বোলিং অ্যাটাক, সেখানে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ঘাবড়ানো চলবে না। যে ধরনের উইকেট হচ্ছে এখন, সেখানে শর্ট বল করে আমার মনে হয় না যে তেমন একটা কিছু করতে পারবে। আমার যতদূর কনফিডেন্স আছে বাংলাদেশ টিমের এখন, আর উইকেটের যে অবস্থা সেই অনুযায়ী তেমন একটা সমস্যা হবে না। বাট বাংলাদেশকে অনেক ধৈর্য সহকারে খেলতে হবে। আপনার ব্যাট বলগুলিকে অবশ্যই ইউজ করতে হবে, যেটা হান্নান বললো যে লেগ স্পিনে অনেক শর্ট বল করে। সো সেইখানে যদি আমরা ইউটিলাইজ না করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সমস্যা হবে। ব্যাট বলগুলি যদি আমরা বাউন্ডারি নিতে পারি, শর্ট বল অনেক সময় বাউন্ডারি হয়, সেগুলো যদি আমরা বাউন্ডারি করে নিতে পারি, তাহলে কিন্তু তারা কিন্তু শর্ট বল থেকে মানে আস্তে আস্তে থামতে থাকবে। সো ইউজ করতে হবে বলগুলি। যদি শর্ট হয়, বলটা যদি মারার মতো হয়, সেটাকে যদি আমরা বাউন্ডারি নিতে পারি, তাহলে কিন্তু তারাও কিন্তু পিছিয়ে পড়বে। তো আমার মনে হয় যে ব্যাটসম্যানদের টাফ টার্ম দিলেও তাদেরকে সেটা ইউটিলাইজ করতে হবে। রাইট, আমরাও সেটা আশা করি। হান্নান ভাই, মাশরাফি নিজেও বলছিলেন যে আমরা হয়তো একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলবো, সেক্ষেত্রে 7 ব্যাটসম্যান অর্ডারটা কেমন হতে পারে? কোনো কি সম্ভাবনা আছে কোনো ধরনের জায়গা পরিবর্তনের? আমার মনে হয় কিছু পরিবর্তনের সুযোগ আছে। আমি একটু আপনার আগে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে শান্ত ভাইয়ের কাছে একটা জিনিস দর্শকের উদ্দেশ্যে ক্লিয়ার করতে চাই। সেটা হলো লাস্ট ম্যাচে আমরা দেখেছি নিউজিল্যান্ডের সাথে শান্ত ভাই, অস্ট্রেলিয়ান হ্যাজেলউড যখন ভালো বোলিং করছিল না, পরে কিন্তু এসে সে যেটা করেছে ক্রস সিমে বল ধরে বল করেছে, এবং তখন কিন্তু কিছু অ্যাডভান্টেজ পাচ্ছিল এবং ফার্স্ট উইকেটও আনলো, ব্রেক থ্রু আনলো, যেটা হচ্ছে ক্রস সিমে ধরে করলে সুবিধা বা অসুবিধাটা কি হয়, যেটা কিন্তু অস্ট্রেলিয়া আজকেও করতে পারে। ইনিশিয়ালি যখন সে খুব ভালো বল হচ্ছিল না, তখন ক্রস সিমে ধরে বল করেছে, কিছু বল স্কিড করেছে, কিছু এক্সট্রা বাউন্স। এই বিষয়টা আপনি একটু বলে দিলে অনেকের আমাদের মনে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। বাংলাদেশে বোলারদের জন্য এটা উপদেশ হতে পারে। আসলে ক্রস সিমে বলটা হচ্ছে যে আপনার যদি সুইং বেশি করে বা কন্ট্রোলে যদি না থেকে বলে, তখন সে নিজের লাইন এবং লেন্থে ঠিক রাখার জন্য ক্রস সিমে বল করে। সেই বলটা কিন্তু অনেক সময় দেখা যায় যে নিজের মতো করে আচরণ করে, আবার মানে বাউন্সও দিতে পারে, স্কিড করতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা একটু মারমুখী ক্রিকেট খেলছিল দেখে উইকেট পেয়েছে তখন পরের দিকে। বাট আমাদের সেটা আসলে খেয়াল করতে হবে। ব্যাটসম্যানদের সবচেয়ে বড় জিনিস যে বলার কীভাবে সিম ধরছে, সেগুলো যদি তারা মনে হয় যে খেয়াল করে, তাহলে ব্যাটসম্যানদের সেটা থেকে বেরিয়ে আসতে হবে। বাট ক্রস সিমে হয় কি, বেসিক্যালি সুইং কম করে ব্যাটসম্যানদের খেলার সুবিধাটা একটু বেশি থাকে, বাট ওই বাউন্সটা হয়তো একটু অনেক সময় আনইভেন হয়, বা সেটা যদি থেমেও যায়, হাত যদি খেয়াল করে, তাহলে অবশ্যই তেমন একটা সমস্যা হয় না। আসলে এটা ডিপেন্ড করে ব্যাটসম্যান কিভাবে বলারকে ফলো করছে বা বলারের হাত কিভাবে লক্ষ্য করছে। আর ক্রস সিমে বল করার কোনো তো বাধ্যবাধকতা নেই। আমি পরের বলটাই ক্রস সিমে করতে পারি, আপনি 6টা বলই করতে পারেন এবং 3টা বলও করতে পারি ওভারে। না, এটা টোটালি বলারের অপশন, এটার ব্যাপারে কোনো ইয়ে নেই। সতর্ক থাকবেন এই প্রত্যাশাই করি। হ্যাঁ, আনন্দ ভাই, টিম কম্বিনেশনে যেটা হচ্ছে, আমরা গত ম্যাচে কিন্তু সাফার করেছি, একটা বলার শর্ট ছিল, যেটা নিয়ে সবাই আলোচনা করছে, ইভেন মাশরাফিও কিন্তু প্রেস কনফারেন্সে বলেছে সেটা, এবং সব জায়গায় এটা আলোচিত যে আমরা একজন বলার কম নিয়ে খেলেছি। কারণ বলার কম কি, আমরা মোসাদ্দেককে 5 নম্বর বলার হিসেবে টিমে ইনক্লুড করে টিম সাজিয়েছিলাম। বাট মোসাদ্দেক বেসিক্যালি ভালো বলার, আমরা খারাপ বলার বলবো না, বাট 5 নম্বর বলার না, সে হলো সাপোর্টিং বলার, মানে 6 নম্বর বলার। ইভেন আমাদের ঢাকা লিগে যখন আবাহনীর হয়ে খেলে মোসাদ্দেক, তখনও কিন্তু 6 নম্বর বলার হিসেবে থাকে, তাকে বাদ দিয়ে 5 জন মেইন বলার রেখে তাকে সাপোর্টিং বলার হিসেবে মেনশন করা হয় বা মিন করে নেওয়া হয়। গত ম্যাচে আমরা ভুলটা করেছি, মোসাদ্দেককে আমরা মেইন বলার হিসেবে নিয়েছি। মোসাদ্দেক মেইন বলার হিসেবে খারাপ বল করেছে সেটা বলবো না, বাট একটা জিনিস কি, আপনার অপোনেন্ট টিম যখন আমাদের টিমকে স্টাডি করবে, যখন দেখবে যে আমাদের 4টা বলার মেইন বলার, তখন কিন্তু আমাদের সম্পর্কে একটা অন্যরকম ধারণা চলে এসেছে, ওদের উইকেট টেকিং বলারের সংখ্যা কম। যেটা আমরা গত ম্যাচে বলেছি, আমাদের উইকেট টেকিং বলার সাকিব, মুস্তাফিজ, রুবেল, 3 জনে একজন উইকেট পায়নি। ওই জায়গায় যদি ফর এক্সাম্পল মিরাজ থাকতো, তাহলে আমরা বলতাম মিরাজ, তার মানে 4টা উইকেট টেকিং বলারের নাম বলতাম, যেখানে একটা বলার কম বলেছি। অপোনেন্ট টিম যখন টিম দেখেছে, তারাও কিন্তু ওই জিনিসটা স্টাডি করেছে, তাদের একটা বলার শর্ট আছে, এবং তারা ওইভাবে কিন্তু প্ল্যান সাজিয়েছে 300 রান চেস করার সময়। আপনি দেখবেন ইংল্যান্ড কিন্তু কোনো সময়ের জন্য খুব বিচলিত হয়নি বা তাড়াহুড়া করেনি, বিকজ তারা জানে যে তাদের ওইটা কভার করে ফেলার ক্ষমতা রয়েছে, এবং একজন বলার শট সেটা কভার হয়েই যাবে। সো এই বিষয়গুলো আলোচনা করে, কালকে তো 4 ওভারে 72 রান উঠেছে লাস্ট পাকিস্তানের বিপক্ষে ভারত করেছে। সো সেটা বিষয়গুলো তো অবশ্যই টিম প্ল্যান করে থাকে। আর টিম কম্বিনেশন আমার কাছে মনে হচ্ছে একটা ব্যাটসম্যান কমিয়ে এখন আমরা 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলেছি। আসলে 8 জন ব্যাটসম্যান খুব বেশি আমরা ফেল করলে সেটা তখন আসতে পারে, যেটা আনফরচুনেটলি আমরা ইন্ডিয়ার সঙ্গে করেছিলাম বলে হয়তো 8টা ব্যাটসম্যান নিয়ে খেলেছি গত ম্যাচে। বাট বেসিক্যালি আপনার রান কিন্তু 2 জন বা 3 জন ব্যাটসম্যানই করবে, তখন আপনার 7 ব্যাটসম্যানের উপরে ভরসা রাখতে হবে। আমার মনে হয় যে এই 7 জন ব্যাটসম্যান যদি খেলে, তাহলে ইমরুল কায়েস অটোমেটিক সরে যাচ্ছে। আমরা ছোট বিরতি নিয়ে আবারও ব্যাটিং অর্ডার এবং অবশ্যই বোলিং অর্ডার নিয়ে কাজ করতে হবে, এবং এটা নিয়ে শান্ত ভাইয়ের সাথে কথা বলবো। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসছি। দর্শক, উইলা স্পোর্টসে নিয়েছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত উইলা স্পোর্টসে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশের পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে। একই সঙ্গে কালকে কিন্তু একটা ম্যাচ হয়েছে ভারত পাকিস্তান মহারণ। আমরা একটু চ্যাম্পিয়ন্স ট্রফির বৃষ্টিবিঘ্নিত ম্যাচ যেটা হয়েছে, 124 রানে ভারত পাকিস্তানকে হারিয়েছে। প্রথম ব্যাট করে 48 ওভারে 3 উইকেট খুইয়ে 319 রান করে টিম ইন্ডিয়া। বৃষ্টি আইনে 41 ওভারে 289 রানের টার্গেট মাত্র 164তে গুটিয়ে যায় পাকিস্তান। একটা প্রতিবেদন দেখে নেব। বিশ্ব আসরগুলোতে সব সমীকরণ বিপক্ষে হলেও এই একটা আসরে ভারতের বিপক্ষে ভালো খেলার রেকর্ড ছিল পাকিস্তানের। তাতে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর বিলাসিতা দেখায় দলটি। যদিও এজবাস্টনে শেখর ধাওয়ান ও রোহিত শর্মার ব্যাটে দুর্দান্ত শুরু করে টিম ইন্ডিয়া। 136 রানের উদ্বোধনী জুটিতে বড় স্কোরের দিকে এগোতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেখর ধাওয়ান 68 করে ফেললেও রোহিত শর্মা এগুচ্ছিলেন শতকের পথেই। তবে 91 করে দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়েন ওয়ানডেতে 2টি ডাবল সেঞ্চুরির মালিক এই পিঞ্চ হিটার। বৃষ্টির বাগড়ায় ততক্ষণে 48 ওভারে নামিয়ে আনা হয় ম্যাচ। তাতেও দমে না গিয়ে ম্যাচের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও যুবরাজ সিং। কোহলির অপরাজিত 81 ও যুবরাজের 53 রানের ঝোড়ো ইনিংসে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 320 রানের বিশাল টার্গেট দেয় ভারত। জবাবে সাবধানে শুরু করলেও বৃষ্টির বাগড়া ও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। 41 ওভারে তাদের টার্গেট দাঁড়ায় 289 রানের। এতে ওপেনার আজহার আলীর হাফ সেঞ্চুরি ছাড়া আর বাকি সবাই ব্যর্থ হন টার্গেট তাড়া করতে। নিয়মিত বিরতিতে প্যাভিলিয়নের পথে হাঁটেন পাকিস্তান ব্যাটাররা। উমেশ যাদবের 3 এবং হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাডেজার জোড়া আঘাতে 164তেই মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। বৃষ্টি আইনে ভারতের জয়টা তাই 124 রানের। তাপস জুবায়ের, স্পোর্টস ডেস্ক, নিউজ 24। হানান ভাই, দেখছিলাম ম্যাচ রিপোর্টটি। ভারত তো দুর্দান্ত খেলেছে বলতেই হবে। তাদের 4 জন ব্যাটসম্যানই খুব দারুণ রান করেছেন। মাত্র 32 বলে 53 করে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু যুবরাজ সিং। কেমন দেখেছেন আসলে ভারতের ব্যাটিংটা? চমৎকার ব্যাটিং। আমার মনে হয় যে পাকিস্তান শুরুটা ভালো করেছিল, প্রথমে কিন্তু ভালোই আটকে রেখেছিল ইন্ডিয়াকে। তারপরে যখন আমরা আসলে প্রতিটা ম্যাচেই দেখছি পরের দিকে যে ব্যাটসম্যানরা খুব সুন্দর রানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যুবরাজ আসার পরে কিন্তু মানে 300 হবে কি হবে না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল, বাট যুবরাজ আসার পরে যেভাবে ব্যাট সুইং করেছে আমার মনে হয় যে এক্সট্রাঅর্ডিনারি। এবং বাজে বলটাকে, আমরা যেটা বলছি আলোচনায় সবসময়, যে বাজে বলটাকে খুব সুন্দর পানিশ করেছে। তাকে শর্ট বল করেছে, সেটাকে 6-এ পরিণত করেছে। সামনে বল করেছে, সেটাকে স্ট্রেট উপর দিয়ে উঠিয়ে দিয়েছে। আর খুব সুন্দর ব্যাট সুইং ছিল তার। এবং মিডিলিং খুব, শুরুতে একটু যুবরাজ একটু স্লো স্টার্ট করেছে, কয়েকটা বল একটু দেখেছে, উইকেটটা জাজ করেছে, ব্যাটে মিডিল করে অ্যাডজাস্টমেন্টটা করেছে। তারপরে কিন্তু ফ্রি শটস খেলেছে এবং চমৎকার তার ব্যাটের উপর ভর করে কিন্তু 300 রান করেছে। যদিও বিরাট রান করেছে, ধোনি রান, ধাওয়ান রান করেছে, রোহিত রান করেছে, সবাই রান করেছে। আরেকটু জানতে চাইবো, যেটা হচ্ছে শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা দুজনই কিছুটা অফ ফর্মে ছিলেন এই ম্যাচে, কিন্তু তারা দুর্দান্ত 136 রানের জুটি এবং দুজনই বড় স্কোর করেছেন। যেটা আমার মনে হয় যেটা বলছিলাম যে শুরুতে কিন্তু প্রতিটা টিমই একটু সময় নিচ্ছে উইকেটে অ্যাডজাস্টমেন্টের জন্য। যখন যারা ফার্স্ট ইনিংস ব্যাটিং করছে, ফার্স্ট ইনিংসের কথা বলছি, তারা ফার্স্ট ইনিংসে কিন্তু একটু সময় নিচ্ছে। আপনি দেখবেন 10 ওভারে আমার 46 রান করেছিল, সেটা কিন্তু খুব বেশি না আমরা যদি ওভারঅল দেখি ইন্ডিয়ার ব্যাটিং এর সঙ্গে। 10 ওভারে 46, কিন্তু তারা যেটা ইনশিওর করেছে উইকেট পড়তে দেয়নি, কারণ তারা জানে পরে সেটা কভার করতে পারবে। সো সেই জিনিসটা তারা ইনশিওর করে কিন্তু উইকেট একটু সেফ ক্রিকেট খেলে গিয়েছে। তারপরে যখন একটু রানটা বাড়ানোর দরকার তখন কিন্তু একটু অ্যাটাকিং ক্রিকেট খেলেছে। সো এই যে প্ল্যানটা খুব ভালো ছিল এবং দুইজনই কিন্তু ফর্মে ফিরে এসেছে, যেটা অন্য কথা না বলে কিন্তু আইপিএলে ভালোই কিন্তু একদম অফ ফর্মে ছিল। এবং আরো একটা কথা বলতেই হয়, যেটা হচ্ছে বিরাট কোহলিও কিন্তু কিছুটা অফ ফর্মে ছিলেন আইপিএলে। উনিও কিন্তু এই ম্যাচ দিয়ে ওয়ার্ম আপ ম্যাচেও সে ভালো ব্যাটিং করেছিল, নিউজিল্যান্ডের সাথে 54 নট আউট ছিল, সেখানে সে ফিরে এসেছে এবং বাংলাদেশের সঙ্গে ব্যাটিং করেনি। তো ওই 54 তার ইনিংসটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু তার কনফিডেন্সটা পুরোপুরি ব্যাক করেছে। কালকের ম্যাচে সেই কনফিডেন্স নিয়ে কিন্তু ব্যাটিং করেছে। এগুলো বড় টুর্নামেন্টে আসলে ওদের মতন ব্যাটসম্যান যারা অভিজ্ঞতাটার বেশি দাম দেয় এবং তারা জানে এই প্রেশারটা কিভাবে নিতে হবে বিগ ম্যাচে, তো সেইগুলো তারা কিন্তু কাজে লাগায়। সিলেক্টররা যখন সিনিয়র প্লেয়ারদের আনেন তখন কিন্তু তারা সেটা কাজে লাগায় তাদের অভিজ্ঞতা দিয়ে, এবং সেটাই তারা করে দেখিয়েছে। কিছুটা হয়তো জটিলতা আছে ওখানকার সিলেকশন কমিটি বা কোচ, তো মনে হয় কুমলেকে নিয়ে একটু ঝামেলা আছে ইন্ডিয়ান ক্রিকেটে। যাই হোক, আমরা আলোচনায় আবারও ফিরে, যেটা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ধোনি হচ্ছে একজন খেলোয়াড় হিসেবে খেলছেন অন্য একজন অধিনায়কের
আন্ডারে, সব মিলে কেমন অভিজ্ঞ দল এবং এই দলটার এবারের সম্ভাবনা কেমন দেখলেন আর কি প্রথম ম্যাচে? প্রথম ম্যাচে যেটা দেখলাম সেটা দেখেই আসলে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া অনেক স্ট্রং টিম। আগে যেটা ছিল যে তাদের পেস বোলিংটা একটু উইক ছিল, সেখান থেকে কিন্তু তারা এখন উঠে এসেছে। তাদের এখন তারা 4 জন পেস বোলার খেলাই নেই। সো তাহলে বুঝতে হবে যে ইন্ডিয়া টিম এখন অনেক স্ট্রং। তাদের সবচেয়ে বড় জিনিস যে তাদের ব্যাটিং স্ট্রেংথ অনেক বেশি, এবং যদি তাই যেটা হান্নান বললো যে ওরা আর্লি উইকেট পড়তে দেয়নি বাট পরে কাভার করেছে, বাট সেরকম কাভার করার ব্যাটসম্যান আছে এবং তারা সেটা কাজে করে দেখাই দেখেই কিন্তু ওরা প্রথম দিকে স্লোলি স্টার্ট করেছে। বাট তাদের যে পরের দিকে যে ব্যাটসম্যান বিরাট কোহলি, যুবরাজ, আপনার ধোনি, পান্ডিয়া, ওদের ব্যাটিং যদি দেখেন ওরা কিন্তু সেইগুলো কাভার করে চলে আসে। সো কালকে যেটা আছে পান্ডিয়া একেবারে আপনার 20-21 রান নিয়েছে লাস্ট ওভার, তারপর যুবরাজের ব্যাটিং যদি দেখেন 4 ওভারে 72 রান, প্রথম কিন্তু 10 ওভারে 12-13 ওভারের দিকে মনে রান ছিল আপনার 64 এরকম, তো প্রথম 2 ওভারে রান ছিল 2। তো সেখান থেকে ওরা কভার করে এসে, বিকজ তাদের সেই কনফিডেন্স আছে যে আমাদের পরের ব্যাটসম্যানগুলি আমাদের যদি আমরা আউট হয়ে যাই তাহলে তারা কভার করে নিয়ে আসবে, এবং সেটাই ইন্ডিয়া করে। তারা কিন্তু মাঠে সেই কাজগুলি করে, সেরকম যারা আমাদের টিমে যারা আছে তাদের কিন্তু মাঠে সেই কাজগুলি করতে হবে। আমরা নিজেদের জন্য করে চলে আসলাম তাহলে হবে না, পুরোটা চিন্তা করে তো আসতে যে আমার টিমের জন্য খেলতে হবে, দেশের জন্য খেলতে হবে, তাহলে কিন্তু আমরা এই যে তারা যে গ্যাপগুলি পূরণ করে সেগুলো আমাদের হয়ে আসবে। একই সঙ্গে যদি পাকিস্তানকে নিয়ে একটু কথা বলেন, পাকিস্তানের বোলিং অর্ডার কিন্তু পাকিস্তান স্টার্ট কিন্তু বোলিং ভালোই করেছিল, বাট তারা সবচেয়ে বড় যে উইকেট না পড়া তারা কিন্তু তাদের লাইন এবং লেন্থের জায়গাটা ভুলে গিয়েছে। ওদের স্ট্রাইক বোলার তো ওয়াহাব রিয়াজ, এখনো ওয়াহাব রিয়াজ ছিল, আপনার আমির ছিল। আমি বলবো যে আমির খুব ভালো ফার্স্টের দিকে, পুরোটা প্রথম ওভারটা খুব ভালো বল করেছে, কিন্তু তার লাস্টে 3টা ওভার বাকি ছিল, ইনজুরির জন্য সে আর বোলিং করতে পারেনি, সেটা একটা পাকিস্তানের ব্যাড লাক। বাট আমি বলবো যে ওয়াহাব তো ব্যাটও করে নাই মনে হয়, আমির ব্যাট করেছে, ওয়াহাব করেনি, ওয়াহাব করতে পারেনি। ওয়াহাব বোলিং খুবই বাজে বল করেছে, তারা লাইন লেন্থ, আসলে মনে হয় যে উইকেট না পড়াতে তারা উইকেটের জন্য অস্থির হয়ে গেছিল, যেটা ইন্ডিয়া সেটাকে ভালোভাবে কাজে লাগিয়েছে। এবং পাকিস্তানের ফিল্ডাররা কিন্তু ক্যাচ ইজি ক্যাচ ড্রপ, এবং ফিল্ডিংও তারা বলাররা খুব স্লপি ফিল্ডিং করেছে, রাইট, সেই জায়গায় বলাররা অনেক পিছিয়ে গিয়েছে আমি বলবো। রাইট, একটা ফোন নিয়ে আমরা আবার আলোচনায় ফিরি। দর্শক আপনার নামটি বলে আপনার প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হান্নান সরকার ভাইয়ের সাথে একটু কথা বলবো। জি, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। জি বলছি ভাইয়া। হ্যালো, আমার প্রশ্নটা হলো যে সাকিবুল হাসান ভাই তো অনেক খেলার মধ্যে মানে করতেছে, ভালো করতেছে না, কিন্তু কামব্যাক করবে কিনা এই খেলাটায়, আপনাদের মতামতটা কি? ঠিক আছে, আপনার প্রশ্নটি পেয়েছি। আমরা আবারও বাংলাদেশের খেলার আলোচনাতে ফিরে হান্নান ভাই যে প্রশ্নটি করলেন, দর্শক এটার উত্তর দিয়ে আমরা শুরু করি। সাকিব আসলে আমাদের কি প্লেয়ার, আমাদের না সারা ওয়ার্ল্ডেরই কিন্তু বেস্ট অলরাউন্ডার এখনো। সো সাকিবের কাছ থেকে আমরা ভালো আশা করব। বিরাট কোহলির মতো প্লেয়ার যে ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান, সে অফ ফর্মে ছিল, এক ম্যাচে ফিরে এসে কন্টিনিউ করছে। সাকিব এমন একজন প্লেয়ার, সাকিব কিন্তু সেই সময়টার জন্য অপেক্ষা করছি আমরা। সাকিব ফিরে আসা মানে বাংলাদেশ টিমের চেহারা চেঞ্জ হয়ে যাওয়া। সাকিবের সেই বোলিং যদি আমরা পাই তাহলে আমাদের বোলিং এর ঘাটতিটা পুরোপুরি ফিল আপ হয়ে যাচ্ছে। ওই কন্ডিশনে কিন্তু আমরা জানি যে বোলিং স্পিন অপশনটা আমরা কমই রাখছি সাকিবের উপর ভরসা করে। সাকিবের সেই সাপোর্টটা আমরা পুরোপুরি পাচ্ছি না, শেষ ম্যাচে কিন্তু 10 ওভার করতে দেখিনি। সো সাকিবের ওই সাপোর্টটা আমরা পাওয়ার অপেক্ষায়। ইভেন সাকিব মাঝখানে যেই জায়গাটা ব্যাটিং করে, সাকিব কিন্তু কুইক রান করা প্লেয়ার, মানে সে কিন্তু স্ট্রাইক রেট 100 রেখে রান করা প্লেয়ার। সো তার ব্যাটিংটাও যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের চমৎকার হয়ে যাবে। সো উনি যেটা আশা করছে, উনিও খুব আশাবাদী। আমার মনে হয় যে উনি নিরাশ হয়নি এখনো যে সাকিব ফিরে আসবে কিনা সেটা আশা করছে। আমরা সবাই, সারা বাংলাদেশ সবাই কিন্তু আশা করছি সাকিব ফর্মে ফিরে আসুক। সো আমি শিওর, খুবই আশাবাদী, ইনশাআল্লাহ এই ম্যাচে হয়তো সেই সময়টা আসবে। ভাই আপনার কাছে জানতে চাইবো, সাকিবের ফর্মে ফেরাটা কতটুকু জরুরি বাংলাদেশ দলের জন্য? এটা তো আমাদের লাস্ট খেলায় দেখে বুঝেছি যে আমরা তার কামব্যাকটা যে আমাদের কত দরকার। তো ওর বোলিং সাপোর্টটা যেরকম দরকার, ব্যাটিং সাপোর্টটাও দরকার। তো আমার মনে হয় যে গুড টাইম ব্যাড টাইম থাকে প্রতিটা প্লেয়ারই। তো ব্যাড টাইম যাচ্ছে, সেখান থেকে বের হওয়া সেটা আসে সম্পূর্ণ মেন্টালি একটা ব্যাপার। তো আমার মনে হয় যে সে যদি মেন্টালি স্ট্রং থাকে এবং সে যদি তার বাইরের আশেপাশের কথা বেশি মাথায় না দিয়ে খেলার দিকে মনোযোগ দেয়, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবে। সবারই আশা যাতে আজকের ম্যাচেই সে কামব্যাক করুক এবং বাংলাদেশের জন্য কিছু একটা সুফল নিয়ে আসুক। আরেকটা একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে ইংলিশ যে কন্ডিশন বা একটা চ্যাম্পিয়ন্স ট্রফি বা ওয়ার্ল্ড কাপ যে কন্ডিশনে বা আবহাওয়ার যে উইকেট থাকে, সেখানে স্পিন করাটা খুব ডিফিকাল্ট। স্পিন বল বা বলে একটু সুইং করানো বা স্পিন করানো, সেক্ষেত্রে সাকিবের কি ব্যাটে বেশি মনোযোগ দেওয়া উচিত? অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে তার দুই দিকই
নজর দেওয়া উচিত, কারণ আমরা ওকে অলরাউন্ডার হিসেবে বিশ্বের 1 নম্বর দেখছি। তো তাকে কিন্তু দুটো পার্টি ভালো করতে হবে, এবং যে ধরনের উইকেট এখন, আগের যে জিনিসটা ছিল যে আগে একটু হলেও সমস্যা হতো, এখন কিন্তু উইকেট পুরো ফ্ল্যাট থাকে। তো সেই ক্ষেত্রে বলবো যে সাকিবের ফ্ল্যাট উইকেটে বা ফ্ল্যাট উইকেট ছাড়াও কিন্তু সাকিব ভালো বল করে। তো সেই জায়গাটা একটু হয়তো বা তার খারাপ সময় যাচ্ছে, বাট মেন্টালি সে যদি নিজেকে স্ট্রং করতে পারে অবশ্যই কামব্যাক করতে হবে। উইকেট আসলে উইকেট ফ্যাক্টরটা এখন তার কাছে আমার কাছে মনে হয় না যেমন একটা সমস্যা করবে, বাট তাকে মেন্টালি স্ট্রং হতে হবে এবং সেইভাবে তৈরি হতে হবে। যদি তৈরি হতে পারে তাহলে অবশ্যই ভালো ক্রিকেট খেলবে। না, সাকিবের শান্ত ভাই কিন্তু বলছে দুটো জায়গায় ভালো করতে হবে। কেন? সাকিব আমাদের এমন একজন প্লেয়ার, সাকিব যদি কোনো কারণে না খেলে, অনেকে আমরা অলরেডি দর্শকরা বলছে সাকিবকে কেন ড্রপ দেওয়া হয় না, সাকিব এটা সেটা অনেক কিছু। সাকিবকে যদি ড্রপ দিতে হয় আমাদের 2জন প্লেয়ার খেলাতে হবে, একজন ড্রপ দিয়ে 2জনকে খেলাতে হবে, কারণ ওর সমান বোলিং ওর সমান ব্যাটিং কেউ নেই, এরকম অলরাউন্ডার কিন্তু বাংলাদেশে নেই, বা ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম রয়েছে। তো সাকিবকে ড্রপ দেওয়ার আগে বারবার চিন্তা করতে হবে ওকে ড্রপ দিয়ে আমরা 12 জন তো খেলাতে পারবো না। আর সাকিবের আপনি যেটা বলেন বোলিং না ব্যাটিংয়ে বেশি মনোযোগী হতে হবে, সাকিব এমন একজন প্লেয়ার আমরা ওর কাছ থেকে পুরোটাই সমান সমান আশা করি, বিকজ ও 2জনের জায়গায় একজন খেলছে। সো সাকিবের কোনো জায়গায় আলাদা করে যে একটু বেশি মনোযোগী হবে বা কম মনোযোগী হবে এটার সুযোগ নেই। সাকিবের কাছ থেকে আমরা পুরোটাই 100% চাই, ব্যাটিংয়েও বোলিংয়েও। হ্যাঁ, হান্নান ভাই একটা ফোন আছে, আমরা নিয়ে আবার আলোচনায় ফিরছি। দর্শক আপনার নামটি বলে প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি নজরুল ভাই বলেন। আমার প্রশ্নটা ছিল যে গত ম্যাচে বোলিং ব্যর্থতায় মনে হচ্ছে যে ম্যাচটা হারছে, এই ক্ষেত্রে কি আজকে কি আমাদের একটা বলার বাড়ানোর সম্ভাবনা আছে কিনা? আর সেই জায়গাটা হলো যদি একটা বলার বাড়ায় তাহলে সেই জায়গায় হয়তো ইমরুলে ড্রপ দিবে কিনা, এটার জন্য জানতে চাইছিলাম। ঠিক আছে, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি, আমরা এখন এটার উত্তর জানতে চাইবো। হান্নান সরকার আপনার কাছে জানতে চাই, আপনি ব্যাটিং অর্ডার নিয়েও কথা বলছিলেন, ইমরুল কায়েস ওখানে কেমন করলো? বেশি 19 রানের একটা ইনিংস মনে খেলেছিল, সেই ক্ষেত্রে অর্ডারে আসলে বোলার একজন ঢুকলে কার সম্ভাবনাটা বেশি? না ওইটাই, আমরা কিন্তু সাব্বিরকে ট্রাইনেশনে এখানে ওয়ার্ম আপ ম্যাচগুলো সব জায়গায় কিন্তু দেখে এসেছি সাব্বির 3-এ খেলছে, এবং বাংলাদেশ টিম কিন্তু তাকে 3-এর জন্য সেট করেছে হাতুরা সিংয়ে। সো স্বাভাবিকভাবে আমরা যদি একজন ব্যাটসম্যান কমাতে হয়, সাব্বির যেহেতু 8-এ ব্যাটিং করছিল, মানে 8 নম্বর মুসাদ্দেক, সেখান থেকে একটু উপরে উঠে আসলে সাব্বিরকে 3-এ নিয়ে যাওয়া হবে, আর স্বাভাবিকভাবে ইমরুলকে আবার হয়তো রেস্টে যেতে হবে। এটা আসলে ড্রপ আমি এভাবে বলি না, এটা বলি যে টিম কম্বিনেশনের কারণে হয়তো রেস্টে, যেটা আশ্বিনের মতো প্লেয়ারও কিন্তু গতকালকে ড্রপ ছিল। সো এটা হলো টিম কম্বিনেশনের কারণে অনেক সময় অনেক ভালো প্লেয়ার, অনেক পারফর্মারকেও টিমের বাইরে থাকতে হবে, বেস্ট 11-এর বাইরে থাকতে হয়, সেটা হয়তো ইমরুলের উপরেই যাবে বিষয়টা। আর সেই জায়গায় এখন খেলবে কে, স্পিনার কাকে খেলাবো, এই জায়গাটা একটা খুব ক্রিটিক্যাল একটা ডিসিশন, বিকজ অনেকে বলছে মিরাজের কথা, আমরা সবাই বলছি মিরাজের কথা। এখন দেখতে হবে অস্ট্রেলিয়া টিমে ওয়ার্নার 1 নম্বর এবং 6-এ ব্যাটিং করবে হেড, সে এই 2জন লেফট হ্যান্ড ব্যাটসম্যান, বাকি সবাই কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান। তো রাইট হ্যান্ড ব্যাটসম্যান এগেইনস্টে আমরা কি মিরাজকে খেলাবো নাকি সানজামুলকে খেলাবো? সাকিব যদি নতুন বলে আবার বল করে, সাকিব যদি আর্লি 4-5 ওভার করে ফেলে, পরে একজন মাঝখানে লেফট আর্ম স্পিনার দরকার হলে সেই জায়গায় কি করবে? আমাদের কিন্তু মোসাদ্দেক মাহমুদুল্লাহ আছে অফ স্পিন করার জন্য। সো আমার পার্সোনাল অপিনিয়ন, ওই জায়গায় আমরা সানজামুলকে চিন্তা করতে পারি, বিকজ রাইট হ্যান্ড ব্যাটসম্যানের আধিক্য বেশি টপ 7-এ। তো এই জন্য আমার কাছে মনে হয় যে সানজামুলকে চিন্তা করতে পারে। টিম ম্যানেজমেন্ট অবশ্যই আমার চেয়ে বেশি হোমওয়ার্ক করছে, স্টাডি করছে, তারা তাদের মতো করে টিম সাজাবে, যেটাই সাজাবে সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করব এবং বেস্ট কম্বিনেশনই মেনে নিব। বাট আমার পার্সোনাল অপিনিয়ন, যেহেতু রাইট হ্যান্ড ব্যাটসম্যান বেশি তাদের টপ 7-এ, আমার মনে হয় যে আমরা সানজামুলকে দিয়ে ট্রাই করলে খুব একটা খারাপ হবে না। শান্ত ভাই, আরেকটা বিকল্প প্রশ্ন মাথায় ঘুরছে, সেটা হচ্ছে 7 ব্যাটসম্যান 4 পেসার সম্ভব কিনা? যে ধরনের উইকেট সেখানে আসলে আমাদের ওরকম পেস কিন্তু 4 জন খেলা নিয়ে ঠিক হবে না। আমার মনে হয় যে এখানে হান্নানের সাথে আমি একটু দ্বিমত থাকবো, বিকজ আপনার লেফট আর্ম স্পিনার অবশ্যই রাইট ব্যাটসম্যানের জন্য সমস্যা করে, বাট আমাদের সেটা দেখতে হবে যে তার অভিজ্ঞতাটা কেমন। লাস্ট একটা রাউন্ডে কিন্তু আমার কাছে একটা উইকেট, বাট আমার কাছে মনে হয়েছে যে নট আপ টু দ্য মার্ক। এখনও তাকে কিছু খেলা, এক্সট্রা কিছু খেলা খেলে তারপরে মনে হয় খেললে, এত বড় ম্যাচে আসলে আসলে আমার মনে হয় না যে সে সেটা কাভার করতে পারবে। সেখানে যদি মিরাজে কিছু অভিজ্ঞতা আছে, মিরাজ অফ স্পিন হলেও সে কিন্তু মাঝে মাঝে কুইকার মারে, স্ট্রেট মারে, কিছু ডিফারেন্স বোলিং আছে তার, সেই ক্ষেত্রে তার ব্যাটিংও আছে। আমি মনে করি সেই জায়গাটায় যদি আসতে পারে তাহলে নট ব্যাড, বাট অবশ্যই হান্নানের যুক্তি ঠিক আছে, বাট অভিজ্ঞতার দিক দিয়ে খেলার এত বড় ম্যাচের হিসাব করে কিন্তু আমার মনে হয় যে লেফট হ্যান্ড বলারকে যদি খেলানো তাহলে হয়তোবা না। শান্ত ভাই আমি আসলে একদম দ্বিমত করছি না। আর শান্ত ভাই যেটা বলেছে অভিজ্ঞতার বিষয়টা, আসলে অস্ট্রেলিয়ার মতো টিমের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সানজাম মাত্র একটা ম্যাচ খেলেছে, যেটা আয়ারল্যান্ডের সঙ্গে, তার অভিজ্ঞতার দিক থেকে অনেক পিছিয়ে। বাট টিম কম্বিনেশনে সানজামকে যখন বাংলাদেশ টিমের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে
তার উপর ভরসা আপনাকে রাখতেই হবে। সে বাংলাদেশের মেইন লেফট আর্ম স্পিনার, এখন বাংলাদেশ টিমে তাকে নেওয়া হয়েছে, তো বলারকে নেওয়া হয়েছে, সে বলার হিসেবে খেলবে। একটা ছোট ফোন নিয়ে আবারও আলোচনা ফিরছি। দর্শক আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমি সাগর বলছিলাম মিরপুর থেকে। জি সাগর বলেন। আমার প্রশ্ন হলো মোসাদ্দেক ফাইনালে আমরা তাহলে পারফরম্যান্স দেখিনি, কিন্তু মিরাজকে কিন্তু গত কয়েকটা ম্যাচে ভালো খেলতে দেখছি, ব্যাটিং এও বোলিং এ তো সেরা স্পিনার বর্তমানে বাংলাদেশের। মোসাদ্দেককে ড্রপ করে কি এক ম্যাচ মিরাজকে চান্স দেওয়া যায় না? আনন্দ ভাই আমরা আলোচনা করব একটা ছোট বিরতি নিয়ে, আবার প্রশ্নটা আলোচনায় ফিরি। দর্শক উইলা স্পোর্টসে নিচে ছোট্ট আর একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত উইলা স্পোর্টসে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে, যেটি সন্ধ্যা 6:30টায় শুরু হবে ক্যানিংটন ওভালে। আমাদের সঙ্গে অতিথি আছেন হান্নান সরকার এবং হাসিবুল হোসেন শান্ত। দর্শকের প্রশ্নের উত্তরটা শান্ত ভাই থেকে শুরু করি। আমরা একটু আগে কথা বলছিলাম মিরাজের ব্যাপারটা। আসলে সত্যি কথা বলতে ও যে মানে প্র্যাকটিস ম্যাচে যেভাবে ব্যাটিং করেছে এবং বোলিং করেছে টিমে আসা উচিত। হান্নান যেটা বলছে যে লেফটি রাইটি ব্যাটসম্যানের ব্যাপার আছে, সেই ক্ষেত্রে হয়তো বা নয়নকে খেলাতেও পারে, আমি নট শিওর। বাট মিরাজ টু বি অনেস্ট মানে মিরাজ পারফর্মার এবং সে কিন্তু যতদিন খেলেছে ভালো ক্রিকেট খেলেছে। এরকম বিগ ম্যাচে আসলে বেসিক্যালি বাংলাদেশে এখন কিন্তু ডু অর ডাই অবস্থা, তো এরকম বিগ ম্যাচে আমার মনে হয় যে অভিজ্ঞতাটা বেশি কাজে লাগানো উচিত। আর এই হান্নান ভাই আপনার কাছে যেটা আরেকটু জানতে চাইবো, ইমরুল কায়েস তো একজন সলিড ব্যাটসম্যান, সেই জায়গায় মোসাদ্দেকের অভিজ্ঞতা হয়তো কিছুটা কম, সেক্ষেত্রে ওখানে কি পরিবর্তন আসতে পারে কিনা? না, ওইটাও দর্শকও বলছিলেন সেরকম কিছু একটা মিরাজকে খেলানো হবে। মিরাজের খেলার ব্যাপারে আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছি। আর মোসাদ্দেকের যে বিষয়টা আপনার দেখতে হবে, ইমরুল খেলে টপ অর্ডারে, মানে একজন ওপেনার, সে ম্যাক্সিমাম 3 পর্যন্ত ব্যাটিং করবে, তার নিচে কিন্তু সে শুট করবে না। আমি নিজে ওপেনার ছিলাম, আমি জানি যে শান্ত ভাইকে যদি এখন বলা হয় যে তুমি 30 ওভারের পরে বোলিং এ আসবা, এটা কিন্তু টাফ, কারণ উনি জানে উনি নতুন বলে মেইন বলটা করবে এবং তার থ্রেট সবকিছু। আমি ওপেনার, আমাকে যদি বলে যে তুমি 5-এ ব্যাটিং করবা, সেটা কিন্তু আমার জন্য নতুন করে মানসিক সেটআপের ব্যাপার আছে। সো ইমরুল যেহেতু ওপেনার, 3 পর্যন্ত তার জায়গাটা ঠিক আছে। যেহেতু আমাদের একজন ব্যাটসম্যান কমাতে হবে, আমাদের 6-7 এই মুহূর্তে কি আপনি মোসাদ্দেক ডেবু হওয়ার পর থেকে 6-7 যখনই তার ওই জায়গাটা ব্যাটিং এসেছে, সে কিন্তু দলের প্রয়োজনে যেটা দরকার, কুইক দরকার হলে কুইক, থাকার দরকার হলে থেকে, সেই জায়গাটা খুব সুন্দরভাবে সার্ভ করে যাচ্ছে। আমাদের দর্শক যিনি বলেছেন যে মিরাজ ভালো ব্যাটিং করছে বা ভালো বোলিং করছে, মোসাদ্দেকের সঙ্গে বেসিক্যালি তাকে কম্পেয়ার করে লাভ নেই। জায়গা চেঞ্জের একটাই জায়গা আছে ইমরুল কায়েস, বিকজ আপনার সাব্বির 3-এ খেলে যেহেতু রেডি আছে, সাব্বির ওখানে খেলবে। বাট মোসাদ্দেককে আমার মনে হয় যে সাথে মোসাদ্দেক অথবা নাসির হতে পারতো। নাসির, এই দুইজনই কিন্তু কাছাকাছি প্লেয়ার। নাসিরের জায়গায় আসার পরে কিন্তু মোসাদ্দেক সেই জায়গাটা সার্ভিস দিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে মোসাদ্দেক তার জায়গায় ঠিকই থাকবে, সাথে উপরের দিকে ইমরুল কায়েসের ওই জায়গাটা থাকছে না, বিকজ সাব্বির উপরে চলে যাবে। টপ অর্ডার নিয়ে কথা বলি আবার। টপ অর্ডারে তামিম এবং সৌম্য সরকারের পার্টনারশিপটা হয়ে ওঠেনি। কেমন দরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একটা ঝড়ো একটা পার্টনারশিপ দরকার? ঝড়ো হবে কিনা জানি না, বাট খুব বড় একটা পার্টনারশিপ এবং অনেক সময় ধরে যেন খেলতে পারে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ঝড়ো বলতে আমরা যদি 10 ওভারে 70 রানের টার্গেট করি, সেটা আসলে একটু কঠিন হবে। অ্যারাউন্ড 50 যদি হয়, নো লস, যেটা ইন্ডিয়া করছে, সাউথ আফ্রিকা করছে, প্রতিটা টিমই কিন্তু সেই প্ল্যানে যাচ্ছে। যদিও আজকে 3 ঘন্টা পরে খেলা শুরু হবে, আমরা যদি 50 রান নো লস এরকম একটা অবস্থায় থাকি, দ্যাট মিনস আমরা কিন্তু খুব সুন্দর দুজনকে সেট পাচ্ছি। এবং এই উইকেটের ক্যারেক্টার হচ্ছে, আপনি যখন সেট হয়ে যাবেন তখন আপনি রান করা সহজ, কিন্তু ইনিশিয়ালি যেই রান করা কিন্তু একটু টাফ, বিকজ আমরা একটু এক্সট্রা বাউন্স দেখছি, যদিও মুভমেন্ট নেই, বাট একটা এক্সট্রা বাউন্সের কারণে অনেক সময় শর্টস খেলা কঠিন। এই জন্য ইনিশিয়ালি যদি একটু সার্ভাইভ করা যায় বা একটু উইকেটে থাকা যায়, বাউন্সটা রিড করা যায়, তারপরে কিন্তু আপনি খুব ফ্রি শর্টস খেলা যায়। সো পার্টনারশিপটা তো খুবই ইম্পর্টেন্ট। এবং টপ 1, 2, 3 এই 3 জন, ম্যাক্সিমাম 4 জন, এই 4 জনের মধ্যে থেকে একজনকে কিন্তু 100 না হলেও 80-90 একটা ইনিংস খেলতেই হবে। ইভেন 2 জন হলে কিন্তু তখন আপনি 300টা খুব ইজিলি রিচ করতে পারবেন, যেটা সব ম্যাচে হয়ে আসছে। আপনি দেখবেন প্রথম 3 জনের মধ্যে থেকে কিন্তু 100 এসেছে কয়েকটা। এবার ফার্স্ট ম্যাচে তামিম করেছে, রুট করেছে, আমলা করেছে, উইলিয়ামসন করেছে, রান করেছে। সো 1, 2, 3 থেকে আপনাকে 100 বা 100-র কাছাকাছি একটা বড় রানের
স্কোর দিতে হবে, তার পাশাপাশি 70-80 রানের মাঝখান থেকে। সো টপ অর্ডার অবশ্যই সাকসেস পেতে হবে। যেটা আমরা গত ম্যাচে দেখেছি যে টপ অর্ডারে আমরা খুব সতর্কতার সাথে ইংল্যান্ডকে খেলেছি, ইংলিশ পেসারদেরকে। সেক্ষেত্রে আমাদের কিন্তু শেষ 10 ওভারে মাত্র 84 রান এসেছিল, 8 করে রান এসেছিল, যেখানে ভারত 4 ওভারে 72 রান করেছে শেষ 4 ওভারে। তো আমরা শেষে অতটা ক্যাপেবল কিনা যে আমরা বড় স্কোর করতে পারবো না, প্রথম থেকে আমাদের রানের গতিটা একটু একটা মসৃণ একটা গতি রাখতে হবে। না, ভারত পেরেছে বিকজ পাকিস্তান বোলিং কিন্তু সেরকম ভালো বল করতে পারেনি এবং ব্যাটসম্যানরা পুরো মারমুখী ছিল এবং সেট ছিল। কোহলি ছিল, যুবরাজ ছিল, পান্ডিয়া ছিল, ওরা কিন্তু পুরো মানে সেট। আর পান্ডিয়াকে এমন জায়গায় বল করা হচ্ছে সেই জায়গায় এই লাস্ট ওভার স্লো ওভারে সবাই মারবে। সো আমার মনে হয় যে আমাদের যেটা হয়েছে যে আমরা বেশি তাড়াহুড়ো করতে গিয়েছি। আমাদের দুটো সেট ব্যাটসম্যান আর্লি আউট হওয়াতে আসলে যেই আসলে এইগুলো উইকেটে মারাটা একটু ডিফিকাল্ট, যদি একটু বলার ক্লেভার বুদ্ধিমান হয় সেখানে মারা কিন্তু টাফ। তো আমার মনে হয় যে ওইটার জন্য হয়তো আমাদের পরের ব্যাটসম্যানরা এসে ওই আর্লি 2টা উইকেট পড়ে যাওয়াতে কিন্তু এসেই মারা শুনে। এর জন্য এসে কিন্তু সাকিব বলেন মাস্তাফিজ যে আসুক রান করতে পারেনি। তো আমার মনে হয় যে একজন বা কে একটা মিডল অর্ডার হোক মানে আর্লি ব্যাটসম্যান যারাই হোক একজনকে কিন্তু ক্যারি করতে হবে, লম্বা সময় খেলতে হবে। যদি লম্বা সময় খেলতে পারে তাহলে কিন্তু রানটা কিন্তু আসবে, বাট একজনকে ক্যারি করতেই হবে সেখানে সেট হয়ে। হান্নান ভাই, আপনার কাছে জানতে চাইবো, তামিম তো একটা ইনিংস সুপার ইনিংস খেলেছেন, মুশফিকের রোলটা তো ভাইটাল ছিল এবং সামনের ম্যাচে কেমন হওয়া উচিত? মুশফিক তো আমাদের মাঝখানের কান্ডারি, যখন টিমের প্রয়োজন উইকেটে থাকা দরকার সে থেকে যাচ্ছে, যখন একটু রান করা দরকার ব্যাট চালাচ্ছে। সো মুশফিক আমাদের কি প্লেয়ার মাঝখানে, কারণ আমরা টপ অর্ডারটা যখন ব্যাটিং অর্ডারটা সাজাই এমনভাবে টপ অর্ডারে তামিম, মাঝখানে মুশফিক, তারপরে মোসাদ্দেক, মাহমুদুল্লাহ। সো এই যে 3টা ধাপ, এই 3টা ধাপে কিন্তু আমরা প্ল্যান সাজিয়েছি। সৌম্য ফেল করলেও, সাব্বির ফেল করলেও তামিমকে সেখানে ক্যারি করতে হবে, মাঝখানে সাকিব যদি ফেল করে অসুবিধা নেই যে মুশফিককে ক্যারি করতে হবে, ঠিক একইভাবে মাহমুদুল্লাহ অথবা মোসাদ্দেকে একজনকে ফিনিশ করতে হবে। সো এই যে প্ল্যানগুলো, এই প্ল্যানগুলো কিন্তু টিম ম্যানেজমেন্ট করছে এবং আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট এই প্ল্যান অনুযায়ী খেলছি গত কয়েক বছর যাবত। আপনি দেখবেন এই যে উপর থেকে একজন, মাঝখান থেকে একজন, শেষের দিকে একজন, এইভাবে প্ল্যান সাজিয়ে কিন্তু খেলছি। সো মুশফিকের যে বিষয়টা, আমার মনে হয় মুশফিকে কিন্তু এখানে অ্যাঙ্কর রোলটা প্লে করতে হবে। যদি আর্লি উইকেট পড়ে যায় মুশফিকের দায়িত্ব নিতে হবে যে আমি এই আজকের ইনিংসটা ক্যারি করব এবং শেষ পর্যন্ত খেলবো, কারণ মুশফিকের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সে কিন্তু বড় ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে, 100-150 করার অভিজ্ঞতা তার রয়েছে এবং তার সব ধরনের শট খেলার অভিজ্ঞতা রয়েছে। সে খুব ভালো সুইপ খেলতে পারে, মিডল অর্ডারে পুল খেলতে পারে, সব ধরনের শট খেলা রয়েছে এবং কাট শটও ভালো খেলে। সো আমার মনে হচ্ছে মুশফিক যদি এই ইনিংসটা একটু বড় করে, কারণ খেলতে হবে তাকে, মাঝখান থেকে তাকে ইনিংসটা খেলতে হবে, কারণ সাকিব ফর্মে নেই, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক ফিনিশার হিসেবে আছে। সো সাকিব যেহেতু ফর্মে নেই, সাব্বিরও খুব আমরা কনফিডেন্স পাই না ওইভাবে এখন পর্যন্ত, বাট মুশফিক যদি ওই জায়গাটা অ্যাঙ্কর রোলটা প্লে করে আমার মনে হয় যে বাংলাদেশ টিমের জন্য খুবই ভালো কাজে লাগবে। মাহমুদুল্লাহকে নিয়ে একটু কথা বলবো, আপনার কাছে ব্যাটিং নিয়ে আসবো। মাহমুদুল্লাহকে কি আমরা বোলিংয়ে আনতে পারি? আমরা দেখেছি সাব্বির, সৌম্যকেও বল করতে দেখেছি আমরা শেষ ম্যাচে। অবশ্যই, কারণ মাহমুদুল্লাহ যখনই বোলিং আসছে একটা সাকসেস পেয়েছি। আমি সোবার যদ্দূর আমার মানে দেখা ওকে, তো সেই হিসাবে আমি হলেও কিন্তু তাকে বোলিং আনতাম লাস্ট ম্যাচে ইংল্যান্ডের সাথে। আমি জানি না কেন তাকে বোলিং দেওয়া হয় না, বাট অ্যাজ এ অফ স্পিনার হিসেবে কিন্তু হিজ এ গুড বলার আমি বলবো। তো সেই ক্ষেত্রে উচিত বাংলাদেশ তাকে ইউটিলাইজ করা, বাংলাদেশ টিম যাতে তাকে বোলিং করে সেটা যদি বলাররা মেইন বলাররা যদি কাজ না আসতে পারে তখন তাকে ইউজ করানোটা খুবই দরকার বাংলাদেশ টিমের জন্য। এবং সেটা কেন করানো হচ্ছে না আসলে এটা এখানে কর্মকর্তা আছে, ক্যাপ্টেন আছেন, তারা ভালো জানেন। বাট আমার মত যদি বলেন তাহলে অবশ্যই তাকে বোলিংয়েও তাকে কাজে লাগানো উচিত, বিকজ তার হি ইজ এ ভেরি ক্লেভার বয়, তার বুদ্ধি দিয়ে সেগুলো কাজ করে। হানান ভাই, 2টা সেঞ্চুরি একটা বিশ্বকাপে, যেটা আর কারো এখনো পর্যন্ত নেই। এবার কিন্তু প্রথম ম্যাচে ওরকম খেলার সুযোগই পাননি। তো আমরা এরকম একটা মেধাবী ব্যাটসম্যানকে আমরা খেলাচ্ছি শেষের দিকে, এখানে কি কোনো পরিকল্পনা থাকতে পারতো কিনা? না, আসলে এরকম হয় টিম কম্বিনেশনে। মাহমুদুল্লাহকে আমরা দেখেছি এর আগে 3-এ ব্যাটিং করেছে, 4-এ ব্যাটিং করেছে, দলের প্রয়োজনে 6-7-এও খেলেছে। ও এমন একজন প্লেয়ার, ওকে কিন্তু আমরা সব জায়গায় খেলিয়েছি এবং আপনি দেখবেন সোফার যখনই যেই জায়গায় খেলেছে সার্ভিস দিয়ে যাচ্ছে। কিন্তু আপনি 6-এ আমাদের যেই সিচুয়েশনে ব্যাট করছে সেখানে যেটা দরকার সেটা করার চেষ্টা করছে এবং সোফার কিন্তু সাকসেস। আমরা আয়ারল্যান্ডের সঙ্গে ফার্স্ট ম্যাচে যেখানে 4 উইকেট পড়ে গিয়েছিল, তামিমের সঙ্গে কিন্তু মাহমুদুল্লাহ ফার্স্ট ম্যাচের কথা বলছি, দায়িত্ব নিয়ে কিন্তু ইনিংসটাকে নিয়ে গেছে 157-তে, যেখানে আমরা হয়তো বা খুব বাজে অবস্থায় হতে পারতো। তো এই যে মাহমুদুল্লাহ 6-এ যেও কিন্তু তার দায়িত্বটা ঠিকমতো পালন করছে এবং একটু আগে যেটা শান্ত ভাই বললো, ক্লেভার বয়, মানে সে খুব ভালো বুদ্ধিমান একজন ছেলে। দলের প্রয়োজনে যখন বল হাতে নেয় সেটাও করতে পারে, ব্যাট নিয়ে তখন তাকে দায়িত্ব দেওয়া, তুমি এখন যে এটা করো,
সেই জিনিসটাও করছে। তবে হ্যাঁ, তার যেহেতু আমরা টপ অর্ডার 2টা 100 দেখেছিলাম, তাকে টপ অর্ডারে খেলারও খারাপ হতো না, বাট স্টিল আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের কম্বিনেশন বা টিম প্ল্যানিং এর মধ্যে তাকে 6 দিয়ে যেটা করা হচ্ছে সেটা আমি অ্যাপ্রিশিয়েট করি। যেটা আমরা জিতি সেখানেও কিন্তু সে বিউটিফুল 45 করেছিল, এবং ওই ম্যাচটা জেতার পিছনে আর খুব ভালো একটা পয়েন্ট যে মাহমুদুল্লাহ কিন্তু ফিনিশার হিসেবে ছিল মুশফিকের সঙ্গে। সো আমার মনে হয় যে বাংলাদেশ টিমে যে প্ল্যানগুলো করছে সোফার কিন্তু সেটা সাকসেস পাচ্ছে, এবং মাহমুদুল্লাহকে নিয়েও কিন্তু সাকসেস পেয়েছে। আমরা অবশ্যই প্রত্যাশাই করব মাহমুদুল্লাহ হয়তো আরো ভালো করবেন। বোলিং নিয়ে কথা বলতেই হবে, আমাদের সময়ও কম। মনে ভাবছিলাম যে বোলিং নিয়ে কথা বলবো। মাশরাফি, মুস্তাফিজ, আমরা কিছুটা রুবেল কারো কাছ থেকে অত ধার পাচ্ছি না। ধার পাওয়া হচ্ছে আমাদের দেখতে হবে যে আমরা কোন লাইন এবং লেন্থে বল করছি। আপনি দেখেন লাস্ট ম্যাচের আমাদের স্টার্টিং কিন্তু অতটা খারাপ হয়নি, বাট পরে কিন্তু আমাদের মানে লাইন লেনটা অত ভালো ছিল না। সো আমাদের স্টার্টিং আমাদের জিততে হলে কিন্তু আমাদের বোলারদের ভালো জায়গায় বল করতে হবে, উইকেট না পেলেও যাতে রানের গতিটা কম থাকে সেখানে অবশ্যই খেলা রাখতে হবে। রুবেলকে কিন্তু আরও বেটার বোলিং করতে হবে। রুবেল লাস্ট ম্যাচে কিন্তু তার আমরা যে ধরনের আশা করি তার কাছ থেকে সেই বোলিংটি সে করতে পারেনি। তো যদি আজকে তাকে খেলানো হয়, সে যদি তার কি বলবো তার ভালো বলটা সে যদি করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য বেটার হবে। বাট আমাদের পেস বোলার যারা আছে তাদেরকে কিন্তু আরও মনোযোগী, আরও লাইন লেন্থেরটার দিকে বেশি খেয়াল রাখতে। যদি উইকেটের জন্য বেশি চিন্তা করে তাহলে কিন্তু আমরা সাকসেস হতে ভেরি ডিফিকাল্ট হবে আমাদের জন্য। আমরা যদি রান চেক বল করতে পারি তাহলে অবশ্যই আমাদের আর্লি ব্রেক থ্রু আসবে, সাথে আমাদের মানে আমাদের সেটা রান ওরা করাতে বেশি করাতে একটু থামবে। বাট আমাদের বলারকে বোলিংটা করতে হবে, সেটা অবশ্যই মাশরাফি, মুশফিক এবং মুস্তাফিজ এবং রুবেল সবাইকে মানে লাইন এবং লেনটা আমার মনে হয় যে বেশি মনোযোগ দেওয়া উচিত। হানান ভাই, ইংল্যান্ড ম্যাচে কমেন্টেটররাও বলছিলেন মুস্তাফিজ বাংলাদেশের ধরতে গেলে এখন স্ট্রাইক বোলার বলা হচ্ছে, সব জায়গা থেকে বলা হচ্ছে। সেখানে মুস্তাফিজকে আমরা দেখা যাচ্ছে যে 14 ওভার 15 ওভারের পরে তাকে বোলিংয়ে নিয়ে আসছি। তো এই প্রথম 15 ওভার তো অনেক ভাইটাল রোল প্লে করার একটা জায়গা, সেখানে আমরা মুস্তাফিজকে কেন 4 ওভার বা 5 ওভার দিচ্ছি না? গত ম্যাচে 4 জন বোলার নিয়ে খেলেছি, 40 ওভারের পরে আমরা গত 2 ম্যাচে খুব স্ট্রাগল করেছি বোলিং এ। 40 ওভারের পরে কে বোলিং করবে, এই প্রশ্নটার কারণে মুস্তাফিজকে আমরা মিস ইউজ করেছি। মুস্তাফিজকে ইউজ করেছি 14 ওভার বা 15 ওভার পরে, আপনি যেটা বললেন যে ওখানে একটা স্পেল করবে, মাঝখানে একটা করবে, লাস্টে 40 ওভারের পরে করতে হবে। যদি আমাদের বলার শট না থাকতো আমরা চিন্তা করতাম ঠিক আছে মুস্তাফিজকে প্রথমেই একটা ব্রেক থ্রু এনে দিতে পারে কিনা সেই চেষ্টাটা করি। সো লাস্ট ম্যাচে যেটা হচ্ছে বোলিং শর্টেজের কারণে মুস্তাফিজকে যে লাস্ট 10 ওভার আমরা সবসময় ফাইট ব্যাক করি, যে পাকিস্তানের সঙ্গে হেরে গেলাম, তারপরে লাস্টের 10 ওভার আমরা 80 রান 100 রান দিয়ে দিচ্ছি, ওই জায়গাটা আমাদের ভালো কে করবে। এই জন্য মুস্তাফিজকে ওইখানে স্টকে রাখতে যে প্রথম দিকে মানে ইউজটা একটু কম হচ্ছে। বাট আজকে যদি আমাদের 5 জন বলার নিয়ে খেলে আমার মনে হয় যে মুস্তাফিজকে আমরা প্রপার ইউজ যদি করি, এবং মুস্তাফিজকে আর্লি 2-1 ওভার করানো উচিত বলে আমার মনে হয়। যে উইকেটে খেলা হচ্ছে যদি আর্লি 1-2 উইকেট পড়ে যে কোনো টিমই কিন্তু এখানে প্রেসারে পড়ে। সো আজকে আমি শিওর যে টিম প্ল্যান টোটালি আমরা চেঞ্জ দেখবো, এবং অ্যাকর্ডিং টু অস্ট্রেলিয়া আমার মনে হয় যে প্ল্যানগুলো ওইভাবে সাজানো হবে ব্যাটসম্যান অনুযায়ী। শান্ত ভাই ছোট্ট করে শেষ করবেন। মুস্তাফিজ কিন্তু ট্রাই সিরিজে খুব ভালো বল করেছে, তাকে ওখানে কিন্তু প্ল্যানিং এর মাধ্যমে খেলানো হয়েছে, এখানে কি আরো বিশেষ নজর দেওয়া উচিত কিনা? আমি বলবো অবশ্যই তাকে নতুন বলে বল করা, বিকজ এই কন্ডিশন এবং যে ধরনের উইকেট সেখানে কিন্তু প্রথম দিকেই সুযোগ থাকে উইকেট মানে উইকেট পড়ার। তো আমার মনে হয় যে আমাদের মেইন বোলার তাকে যদি আমরা ফার্স্টে ইউটিলাইজ না করি তাহলে আমাদের জন্য এটা আসলে ভেরি দুঃখজনক ব্যাপার, কারণ ও যদি মেইন বোলার হয় অবশ্যই তাকে সেটা কাজে লাগানো। অবশ্যই প্রত্যাশাই করবো আমাদের সময় একবারে শেষ। বাংলাদেশ আজকের ম্যাচে অস্ট্রেলিয়াকে আরও একবার হারাবে এই প্রত্যাশা থাকবে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের আশা বাঁচিয়ে রাখবে। আমরা আজকে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ উই লাভ স্পোর্টসে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের উই লাভ স্পোর্টসে। শনিবার আগামীকাল ঠিক একই সময় দেখা হবে ক্রীড়াঙ্গনের নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত নিউজ 24-এর সাথেই থাকুন।